Hello friends, welcome to Sarthak Educar YouTube channel. Dear friends, upcoming SCRT আসামের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের প্রি এন্ট্রি টেস্ট 2024 এর জন্য আজকের ভিডিওতে বাংলা ভাষার উপসর্গ এই টপিক থেকে 25টি খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিস করব। ভিডিওটি তাই আপনাদের সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। প্লিজ আপনারা ভিডিওকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে আমাদের সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আমরা ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব। উপসর্গ এটাকে ইন ইংলিশ প্রেফিক্স বলা হয়। তো উপসর্গ মানে কি চলুন দেখি। যে সমস্ত অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় বা বিশিষ্টতা দান করে ধাতুর নতুন অর্থের সৃষ্টি করে, সংস্কৃত ব্যাকরণে সেই অব্যয়গুলিকে উপসর্গ বলা হয়। দেখুন, অব্যয় এমন কিছু অব্যয় যে অব্যয় কী করে ধাতুর পূর্বে যুক্ত হয়ে ধাতুর অর্থের পরিবর্তন ঘটায় বা অর্থকে বিশিষ্টতা বিশেষ রূপ প্রদান করে বা নতুন অর্থের সৃষ্টি করে। এটাকে সংস্কৃত ব্যাকরণে কি বলা হয়? উপসর্গ বলা হয়। উপসর্গ কি? আশা করি আপনি বুঝতে পারলেন। বাংলা উপসর্গকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। যদি আমরা দেখি উপসর্গের শ্রেণী বিভাজন, তখন আপনারা উপসর্গের শ্রেণী বিভাজন অবশ্যই মনে রাখবেন। প্রথম হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ, তারপর হলো বাংলা উপসর্গ, আর সবশেষ হলো বিদেশি উপসর্গ। চলুন প্রথমে আমরা জানব যে তৎসম উপসর্গ বা সংস্কৃত উপসর্গ কি। তৎসম বা সংস্কৃত উপসর্গ 20টি। দেখুন, এই তৎসম বা সংস্কৃত উপসর্গ বিশেষ করে সংস্কৃত থেকে নেওয়া হয়েছে। যে উপসর্গগুলি 20টি, এগুলি হলো, দেখুন এখানে আছে প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির ইত্যাদি এখানে আছে, আপনি দেখে নিন। যেমন প্র উপসর্গ বসে কি কি শব্দ হয় দেখুন। প্রত্যাবান হতে পারে, প্রহার হতে পারে, আর পরা লাগিয়ে আমরা পরাভব, পরাজয়, পরাক্রম ইত্যাদি শব্দ তৈরি করতে পারি। অপ দিয়ে আমরা অপযশ, সম দিয়ে আমরা সৌম্যক ইত্যাদি শব্দ তৈরি করতে পারি। তো এগুলি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গের উদাহরণ। এবার আমরা দেখব বাংলা উপসর্গ। সংস্কৃত উপসর্গের মতো কোনো খাঁটি উপসর্গ বাংলায় নেই। আপনারা মনে রাখবেন, যেরকম সংস্কৃতে একদম সুনির্দিষ্ট কতগুলি অর্থাৎ 20টি উপসর্গ রয়েছে, এমন করে বাংলা ভাষায় কিন্তু কোনো খাঁটি উপসর্গ নেই। বাংলায় যে সমস্ত বর্ণ বা বর্ণসমষ্টি প্রত্যয়ের রূপে ব্যবহৃত হয় তাকে বরং উপসর্গীয় প্রত্যয় বলা হয়। এটা আপনারা মনে রাখবেন। যেমন এখানে উদাহরণ দেখুন, অকাজ, অ দিয়ে আমরা কি শব্দ বানাতে পারি? অকাজ। অব দিয়ে অবগুণ, মানে এটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়, মনে রাখবেন। উনো দিয়ে উনভাত, কু দিয়ে কুনজর, হা দিয়ে হাবাতে হাগরে ইত্যাদি শব্দ আমরা তৈরি করতে পারি বা রচনা করতে পারি। তারপর এখন আমরা দেখব বিদেশি উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গের মধ্যে ফরাসি এবং ইংরাজি উপসর্গই প্রধান। দেখুন, বাংলা ভাষায় ফরাসি ভাষা, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এবং ইংরাজি ভাষা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই দুই ভাষা থেকে বিশেষ করে উপসর্গ নেওয়া হয়েছে। দেখুন, ফরাসি উপসর্গের উদাহরণ এখানে আমি দিয়েছি। আম, কার, খাস, খাস, এখানে তালব্যস্য, এটা দন্ত্যস্য মনে রাখবেন। গড়, গুম, দর, না, নিম, ফি, হর, বদ, ব, বর, বে ইত্যাদি হলো ফরাসি উপসর্গ। যেমন বদ দিয়ে আমরা কি শব্দ বানাতে পারি? বদভ্যাস। ঠিক আছে? তো এভাবে ফরাসি উপসর্গে বাংলা ভাষায় ব্যবহার করা হয়। এবার আমরা দেখব ইংরাজি উপসর্গ। আপনারা ভিডিওকে পুরো দেখুন, আপনি উপসর্গের পুরো ধারণা পেয়ে যাবেন। যেমন ইংলিশ যে প্রেফিক্স ইংরাজি উপসর্গ, এগুলি হলো কয়েকটি, এখানে এক্সাম্পল আমি দিয়েছি। হাফ,
ফুল, হেড, সাব। যেমন হাফ হেড, হেডমাস্টার ইত্যাদি ইংরাজি উপসর্গ। চলুন এবার আমরা দেখব কতগুলি গুরুত্বপূর্ণ এমসিকিউ বহু বিকল্প প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন দেখুন, নিম্নলিখিতগুলির কোনটি উপসর্গ? নিচে অতি, চেয়ে, থেকে, তারপর চেয়ে, দ্বারা, এগুলির মধ্যে কোনটি উপসর্গ আপনাকে বলতে হবে। দেখুন এখানে অতি হলো উপসর্গ, ঠিক আছে। অতি দিয়ে আমরা যদি শব্দ রচনা করি তাহলে অতিরিক্ত, অতিশয়, অতি চালাক ইত্যাদি হতে পারে শব্দ। বাকি যে থেকে, চেয়ে, দ্বারা, এগুলি শব্দের পূর্বে বসে, ধাতুর পূর্বে বসে নতুন শব্দ, নতুন ধাতু বা অর্থকে আরও সুনিশ্চিত করতে পারে না। তারপর 2 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি? সুগম, নিখুঁত, লবণ, সুখবর, এগুলির মধ্যে কোথায় উপসর্গ ব্যবহৃত হয়নি আপনাকে খুঁজে বের করতে হবে। এই শব্দটিকে আপনি মনোযোগ সহকারে দেখুন। এখানে গম এর পূর্বে উপসর্গ লাগানো হয়েছে সুগম, ঠিক আছে। তো এখানে তো উপসর্গ ব্যবহৃত হয়েছে। নিখুঁত এর পূর্বে নি উপসর্গ বসেছে খুঁতের পূর্বে, এটাতে তো উপসর্গ ব্যবহৃত হয়েছে। লবণ, এই লবণ শব্দকে দেখুন, লবণ শব্দের পূর্বে কি কোনো উপসর্গ বসেছে? বসেনি, তাই গ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আর সুখবর, এই খবর শব্দের পূর্বে যদি আমরা সু উপসর্গ বসাই বা লাগাই তখন এটা সুখবর হয়ে যায়, মানে এখানে উপসর্গ ব্যবহৃত হয়েছে। কি করে গ অপশন শুদ্ধ হলো আপনি আশা করি বুঝলেন। এবার 3 নম্বর প্রশ্ন দেখুন, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অপমান শব্দকে দেখুন, এখানে মান এর পূর্বে অপ উপসর্গ ব্যবহৃত হয়েছে। এখানে আপনাকে বলতে হবে অপ এই উপসর্গের অর্থ কি। এটা কি বিকৃত অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি অভাব অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কি নিকৃষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে? অথবা এটা কি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে? দেখুন আমরা যখন বলি মান, তখন মান কথার অর্থ হলো রেসপেক্ট, সম্মান। এটার বিপরীত হয়ে যাবে কি অপমান, মানে এই মানের পূর্বে আমরা যখন অপ বসিয়ে দেব বা লাগিয়ে দেব তখন এটা মানের বিপরীত হয়ে যাবে। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ঘ, বিপরীত। অর্থাৎ অপ উপসর্গটি এখানে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর 4 নম্বর প্রশ্ন এবার দেখুন, উপসর্গ মূলত, উপসর্গ কি এটা আপনাকে বলতে হবে। তো মনে রাখবেন উপসর্গ মূলত অব্যয়, ঠিক আছে। তো এখানে ঘ নম্বর অপশন এখানে ছুটে গেছে, অব্যয় হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা উপসর্গ মূলত অব্যয়, ঠিক আছে। কি করে উত্তর হলো আশা করি আপনি বুঝলেন। তারপর এবার 5 নম্বর প্রশ্ন দেখুন, প্রতি কোন ভাষার উপসর্গ? প্রতি হলো সংস্কৃত ভাষার উপসর্গ, আপনারা মনে রাখবেন। তো খ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। আরবি, তুর্কি, ফরাসি এটা হবে না। তারপর 6 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোনটি শব্দের আগে বসে? শব্দের আগে বসার কথা মাথায় রাখবেন। দেখুন অপশন কি বলছে, বিভক্তি না, বিভক্তি পরে বসে, বিভক্তি আগে বসে না। প্রত্যয়, প্রত্যয় কি আগে বসে? একইভাবে প্রত্যয় আগে বসে না। উপসর্গ, উপসর্গ শব্দের আগে বসে শব্দকে মডিফাই বা শব্দের অর্থ পরিবর্তন করে দেয় বা নতুন শব্দ সৃষ্টি করে, তাই গ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। এবার 7 নম্বর প্রশ্ন দেখুন, উপসর্গের কাজ হলো, উপসর্গের কাজ কি আপনাকে বলতে হবে। বর্ণ সংস্করণ, নতুন অর্থ গঠন, ভাবের পার্থক্য নিরূপণ, নতুন শব্দ গঠন। দেখুন উপসর্গের কাজ হলো নতুন শব্দ গঠন, তাই ঘ হবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর, কেননা আমরা উপসর্গ লাগিয়ে কি করি? শব্দের অর্থ পরিবর্তন করে নতুন আরও একটি শব্দ তৈরি করি। যেমন আমরা যদি মহল শব্দের পূর্বে খাস শব্দ লাগাই তখন এটা হয়ে যাবে খাস মহল, এটা নিজস্ব অর্থে খাস ব্যবহার করা হয়।
মহল মানে বাড়ি, আর খাসমহল আমরা যখন বলবো তখন এটা হয়ে যাবে নিজস্ব বাড়ি বা নিজস্ব মহল। ঠিক আছে। তারপর 8 নম্বর প্রশ্ন দেখুন, উনা ভাতে দুনা বল। দেখুন এখানে এটা দুলা হয়ে গেছে, এটা হবে দুনা। উনা ভাতে দুনা বল কথার অর্থ হলো উনা মানে পরিমিত, অর্থাৎ আপনি যে ভাত গ্রহণ করবেন, ভাত খাবেন, এটা খুব পেট ফুলিয়ে পেট ভর্তি করে খাবেন না। আপনি যদি পেট ভর্তি করে খেতে থাকেন তাহলে আপনি পেটুক হয়ে যাবেন, মনে রাখবেন। আর আপনার নামে পেটুক দাসের গল্প হবে, তো এটা আপনি মাথায় রাখবেন। ঠিক আছে, বেশি বেশি ভাত ঠেসে ঠেসে খাবেন না, তো আপনি পরিমিত খাবেন। অর্থাৎ এখানে এই যে কথা, এটার অর্থ হলো যে পরিমিত ভাত খেলে আমরা তার চেয়ে 2 গুণ অর্থাৎ বেশি শক্তি পেতে পারি। বাক্যের উনা উপসর্গটির অর্থ, এখানে উনা কথার অর্থ দ্রুতকথা কি আপনাকে বলতে হবে, বেশি, কম, অর্ধেক, দ্বিগুণ। এখানে উনা কথার অর্থ হলো কম, আমি যে বললাম পরিমিত, তাই কম খাওয়ার কথা এখানে বলা হচ্ছে, আপনি ঠুসে ঠুসে খাওয়ার কথা বলা হচ্ছে না। কি করে উত্তর হলো আশা করি আপনি বুঝতে পারলেন। এবার 9 নম্বর প্রশ্ন দেখুন, অনাচার ও অনাদর শব্দ দুইটি কোন উপসর্গ যুগে গঠিত? অনাচার, ঠিক আছে, আর অনাদর। দেখুন আচার শব্দের পূর্বে আমরা যদি অনা শব্দ বা অনা উপসর্গ লাগাই তখন এটা হয়ে যাবে অনাচার। ঠিক আছে। আর অনাদর অর্থাৎ আদর শব্দের পূর্বে আমরা যদি অনা শব্দ অনা উপসর্গ বসাই তখন এটা হয়ে যাবে কি অনাদর। তো এই যে এই অনা কোন উপসর্গ আপনাকে বলতে হবে, এটা কি তৎসম উপসর্গ, এটা কি ফরাসি উপসর্গ, না বাংলা উপসর্গ, না বিদেশি উপসর্গ? দেখুন অনা হলো বাংলা উপসর্গ, এটা ফরাসি উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ এবং বিদেশি উপসর্গ নয়, এটা হলো বাংলা উপসর্গ, মনে রাখবেন। তারপর দেখুন 10 নম্বর প্রশ্ন, খাস উপসর্গটি কি অর্থ জ্ঞাপন করে? আমি যে বললাম খাস উপসর্গটি নিজস্ব অর্থে ব্যবহার করা হয়, নিজের অর্থ প্রকাশ করতে খাস উপসর্গ ব্যবহার করা হয়। যেমন আমি যে বললাম খাসমহল বা খাস দরবার বা খাস খামার বা খাস কামরা। অর্থাৎ এখানে খাস কামরা যদি আমরা বলি, কামরা হলো কিন্তু এখানে বিদেশি শব্দ। হ্যাঁ, তো এই কামরা মানে কুঠা আর কি, নিজের কুঠা বুঝাতে খাস কামরা ব্যবহার করা হয়। খাস খামার নিজের ফার্ম বুঝাতে খাস খামার ব্যবহার করা হয়। তো খাস নিজের অর্থ প্রকাশ করছে, মানে খাস কথার অর্থ হলো নিজের, তাই এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ক। এবার 11 নম্বর প্রশ্ন দেখুন, দর কোন শ্রেণীর উপসর্গ আপনাকে বলতে হবে। তো দর কোন শ্রেণীর উপসর্গ? দেখুন দর হলো বিদেশি উপসর্গ, আপনারা মনে রাখবেন দর বিদেশি উপসর্গ। তো দর কি অর্থে প্রকাশ করা হয় বা কি অর্থে ব্যবহার করা হয় এটা আপনি জেনে রাখুন। দর ঈষৎ এবং নিম্নতা বা নিচের বুঝাতে ব্যবহার করা হয়। যেমন আমরা দর লাগিয়ে শব্দ বানাতে পারি দরখাস্ত, তারপর দরপত্তনি, দরদালান, দরকার ইত্যাদি আর কি। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হলো অপশন খ। এবার 12 নম্বর প্রশ্ন দেখুন, এতদিন কোথায় নিখোঁজ ছিলেন? এই বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়? এখানে যে নিখোঁজ শব্দ আছে, এই নিখোঁজ শব্দের মধ্যে নি হলো উপসর্গ, খুঁজের পূর্বে নি উপসর্গ লেগে বা বসিয়ে এটাকে নিখোঁজ বানানো হয়েছে। ঠিক আছে, বিদেশি, তৎসম, বাংলা কোনোটি নয়। দেখুন নি হলো বাংলা উপসর্গ, তাই গ হয়ে যাবে এই প্রশ্নের শুদ্ধ উত্তর। যেমন নি লাগিয়ে আমরা কতটি শব্দ রচনা করি দেখুন। আর নি এটা মনে রাখবেন নেগেটিভ বা নাই বা নেই অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, যেমন আমরা যখন বিশুদ্ধতার কথা বলি তখন আমরা বলতে পারি নির্ভেজাল, নিশ্চুপ, নিখাকি বা
নেটোল আমরা বলতে পারি। তো নি উপসর্গ লাগিয়ে এ ধরনের আমরা শব্দ বানাতে পারি। এবার দেখুন 13 নম্বর প্রশ্ন। অঘারাম শব্দটিতে অঘা কি অর্থ প্রকাশ করে? অঘা একটি উপসর্গ, আর এই অঘারাম শব্দের মধ্যে অঘা অপদার্থ বুঝাতে ব্যবহার করা হয়। আমরা যখন কোনো ব্যক্তিকে অঘারাম বলি, তুই একটি অঘারাম, এমন যদি আমি আমার বন্ধুকে বলি, তাহলে আপনি বুঝবেন যে এই অঘারাম, এখানে অঘা মানে অপদার্থ, যে কোনো কাজের নয় এমন। তারপর দেখুন 14 নম্বর প্রশ্ন। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? এখানে নাবালক শব্দটির মধ্যে যে না লাগানো হয়েছে এটা হলো উপসর্গ। আপনাকে বলতে হবে না এটা কোন ভাষার উপসর্গ, বা না উপসর্গ যে বাংলা ভাষায় গ্রহণ করা হয়েছে এটা কোন ভাষা থেকে। মনে রাখবেন না হলো ফরাসি উপসর্গ, মানে না ফরাসি ভাষা থেকে নেওয়া হয়েছে। যেমন না দিয়ে আমরা কয়েকটি শব্দ এখানে আমি বলছি, নামঞ্জুর, নাখোশ, নামেরাজ, মানে নেগেটিভ বা না বুঝাতে নয়ার্থক অর্থ প্রকাশ করতে এটা ব্যবহার করা হয়। তারপর 15 নম্বর প্রশ্ন দেখুন। নিচের কোনটি উপসর্গ নয়? প্র, পরা, পরি, আনি, এই চারটির মধ্যে আপনাকে বলতে হবে কোনটি একটি উপসর্গ নয়। দেখুন প্রথমের যে অপশন আছে প্র, এই প্র হলো প্রাচুর্য অর্থে ব্যবহার করা হয় এবং এটি হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। মনে রাখবেন প্র হলো তৎসম বা সংস্কৃত উপসর্গ। এটা দিয়ে যদি আমরা শব্দ তৈরি করি তখন এটা হইতে পারে প্রমাণ, হ্যাঁ, তারপর প্রকাশ, প্রগতি, প্রশংসা ইত্যাদি। তারপর দেখুন পরা, এই পরা বিপরীত অর্থে ব্যবহার করা হয়। পরাও একটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। পরা দিয়ে শব্দ হতে পারে পরাজয়, পরাভব, পরাক্রম ইত্যাদি। পরি, পরি একইভাবে আমরা ব্যাপ্তি অর্থে বা সম্যক অর্থে, সম্পূর্ণতা অর্থে, বিরুদ্ধতা অর্থে ব্যবহার করা হয়। যেমন পরিত্যাগ, পরিগ্রহ, পরিসর, পরিপন্থী, পরিহাস, পরিশেষ ইত্যাদি। তারপর আনি, দেখুন আনি একটি উপসর্গ নয়, তাই আমরা আনি দিয়ে কোনো শব্দ বানাতে পারবো না, অর্থাৎ কোনো শব্দের পূর্বে আনি বসিয়ে আমরা নতুন শব্দ তৈরি করতে পারবো না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন ঘ। কি করে উত্তর হলো আশা করি আপনি তা বুঝতে পারলেন। এবার পরবর্তী প্রশ্ন দেখুন, অর্থাৎ 16 নম্বর প্রশ্ন দেখুন। অথৈ শব্দ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? অথৈ, দেখুন অথৈ এখানে যখন আছে, তো একটি গান আপনারা হয়তোবা শুনেছেন, ডক্টর ভূপেন হাজরিকার গান, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এই যে গানের মধ্যে সবশেষ যে অন্তরা আছে এটা হলো, বলো কি তোমার ক্ষতি, জীবনের অতই নদী, পার হয়ে তোমাকে ধরে দুর্বার মানুষ যদি। এই দেখুন এখানে অথৈ শব্দ আছে। তো বলুন তো অথৈ শব্দের অর্থ কি? এই অথৈ শব্দের মধ্যে অ উপসর্গ ব্যবহৃত হয়েছে, আর এই অ উপসর্গ নিন্দা, কুৎসিত, নেই অর্থে ব্যবহার করা হয়। যেমন অথৈ শব্দের অর্থ কিন্তু হলো অতল স্পর্শ, ঠিক আছে? এই যে বলো কি তোমার ক্ষতি, জীবনের অথৈ নদী, অতল স্পর্শ, যার তল স্পর্শ করা যায় না এমন, ঠিক আছে? তো দেখুন এখানে রাগ, সীমাহীন, ক্লান্তি, দুঃখ, কি হবে শুদ্ধ উত্তর? দেখুন সীমাহীন হয়ে যাবে শুদ্ধ উত্তর, কেননা অথৈ এখানে যে আমি বললাম অথৈ মানে কি, অতল স্পর্শ, যার তলদেশ আপনি টাচ করতে পারেন না, স্পর্শ করতে পারেন না এমন। তো সীমাহীন অর্থে এখানে অথৈ ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন 17 নম্বর প্রশ্ন।
বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা। এখানে বিনে কি অর্থ প্রকাশ করেছে? বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা, অর্থাৎ নিজের দেশের ভাষা ছাড়া নিজের আশা কখনো পরিপূর্ণ হয় না। এখানে নেগেটিভ অর্থে বিনে ব্যবহার করা হয়েছে। না অর্থে বা নিন্দা বুঝাতে বি উপসর্গ লাগানো হয়। তো অপশনগুলি কি বলছে দেখুন, সঙ্গে, প্রয়োজনে, ব্যতিরেকে, অনাবশ্যিক। দেখুন এখানে না অর্থে ব্যবহার করা হয়, তো এটা হয়ে যাবে গ, শুদ্ধ উত্তর, ব্যতিরেকে অর্থাৎ ছাড়া। তারপর 18 নম্বর প্রশ্ন দেখুন, পৃথিবীর একটি উপগ্রহ আছে, এখানে উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা গ্রহ এর সাথে যদি লাগিয়ে দিই তখন এটা উপগ্রহ হয়ে যায়, ঠিক তাই তো এই উপগ্রহ আমরা যখন বলি তখন ক্ষুদ্র অর্থাৎ গ্রহের চেয়ে ছোট বুঝাতে উপগ্রহ ব্যবহার করা হয়। গ্রহ এর চারিদিকে কে পরিভ্রমণ করে? উপগ্রহ পরিভ্রমণ করে, অর্থাৎ উপসর্গ এখানে ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়েছে, তাই খ অপশন শুদ্ধ হবে। এবার 19 নম্বর প্রশ্ন দেখুন, বাজে কথা বলো না, এখানে বাজে উপসর্গটি কি অর্থ প্রকাশ করে? তুচ্ছার্থ, সীমার অতিরিক্ত, নিন্দা, প্রত্যেক। দেখুন এখানে বাজে উপসর্গটি তুচ্ছার্থ প্রকাশ করছে, মানে তুচ্ছ অর্থ প্রকাশ করছে, তাই ক হয়ে যাবে শুদ্ধ উত্তর। বাজে কথা বলো না এর মধ্যে মানে তুচ্ছ কথা বা খারাপ কথা না বলার কথা আর কি এখানে বলা হচ্ছে, ঠিক আছে। তারপর দেখুন 20 নম্বর প্রশ্ন, যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থ সৃষ্টি করে তাদের বলা হয় কারক, প্রত্যয়, উপসর্গ, অনুসর্গ। দেখুন কারক, প্রত্যয়, অনুসর্গ ইত্যাদি পিছনে অর্থাৎ ধাতু বা শব্দের পরে ব্যবহার করা হয়। একমাত্র উপসর্গ এখানে পূর্বে ব্যবহার করা হয়, আর উপসর্গ শব্দের অর্থ পরিবর্তন করে নতুন অর্থ সৃষ্টি করতে পারে, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন গ। তারপর এবার আমরা দেখব 21 নম্বর প্রশ্ন, নিচের কোনটি উপসর্গের কাজ নয়? উপসর্গের কাজ নয় কোনটি আপনাকে বলতে হবে। তো প্রথমে চলুন দেখে নিই অপশনগুলি কি বলছে। অর্থের প্রসারণ, দেখুন অর্থের প্রসারণ করা উপসর্গের কাজ কি? হ্যাঁ, অর্থের প্রসারণ করা উপসর্গের কাজ। অর্থের সংকুচন, দেখুন উপসর্গ ব্যবহার করে অর্থের কখনো সংকুচন হয় না, অর্থের ব্যাপ্তি ঘটে বা অর্থের প্রসারণ ঘটে, এটা তো হয় না। মানে আমরা বুঝতে পারলাম যে অর্থের সংকুচন উপসর্গের কাজ নয়, তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন খ। বাকি অপশনগুলি দেখি। অর্থের সংযোজন, ইয়েস, অর্থের মধ্যে সংযোজন সৃষ্টি করে থাকে উপসর্গ ব্যবহার করার ফলস্বরূপে। অর্থের পরিবর্তন, হ্যাঁ, উপসর্গ লাগে তো অর্থের পরিবর্তন করা হয়। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর কী করে হলো, আশা করি আপনি বুঝতে সক্ষম হলেন। এবার আমরা 22 নম্বর উত্তর দেখব, নিচের কোনটি উপসর্গ? দেখুন 22 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে নিচে যে আন, দিয়া, অঘা, আর ইত্যাদি মধ্যে কোনটি উপসর্গ আপনাকে বলতে হবে। দেখুন এখানে দিয়া, তারপর এই যে আর, আন ইত্যাদি উপসর্গ নয়, এগুলি উপসর্গ নয়, মনে রাখবেন। অঘা হলো উপসর্গ। অঘা এটাকে অ ঘয় আকার অথবা অ গয় আকার লেখা যেতে পারে, ঠিক আছে। এটাকে ঘ দিয়েও লেখা যেতে পারে, আবার গ দিয়েও লেখা যেতে পারে, মনে রাখবেন। যেমন গ দিয়ে যদি আমরা শব্দ বানাই তখন এটা হতে পারে অগারাম বা অঘাচণ্ডী বা অগামারা ইত্যাদি আর কি, ঠিক আছে। তো এই প্রশ্নের শুদ্ধ উত্তর হয়ে যাবে অপশন গ। তারপর 23 নম্বর প্রশ্ন দেখুন, নিচের কোন উপসর্গটি গমন অর্থে ব্যবহৃত হয়? গমন অর্থাৎ কোথাও যাওয়া হচ্ছে এমন অর্থে নিচের কোন উপসর্গটি ব্যবহার করা হয় আপনাকে বলতে হবে। দেখুন অভিবাদন, এটা গমন অর্থে ব্যবহার করা হয় না। অভিযান,
এটা গমন অর্থে ব্যবহার করা হয়। তবুও বাকি অপশনগুলি দেখব অভিভূত এটা গমন অর্থে ব্যবহার করা হয় না, অভিব্যক্তি একইভাবে গমন অর্থে ব্যবহার করা হয় না। তাই এই প্রশ্নের শুদ্ধ উত্তর হবে অপশন খ। তারপর দেখুন 24 নম্বর প্রশ্ন, নিন্দিত অর্থে কোন উপসর্গটি ব্যবহার করা হয়? নিন্দিত অর্থে মানে কাউকে ক্রিটিসাইজ করার অর্থে আর কি। কু, আব, কদ, হা। দেখুন নিন্দিত অর্থে কু উপসর্গ ব্যবহার করা হয়। এটা নিন্দিত অথবা কুৎসিত অর্থে ব্যবহার করা হয় এবং এটা হলো বাংলা উপসর্গ, মনে অবশ্যই রাখবেন। ঠিক আছে, তো কতগুলি আমরা যদি শব্দ বানাই কু লাগিয়ে, যেমন কুকথা, তারপর কুপুষ্য, কুচুটে, হ্যাঁ, কুনজর ইত্যাদি আর কি, বা কুচাল ইত্যাদি হলো কু উপসর্গ লাগিয়ে বানানো শব্দ। তারপর দেখুন আজকের ভিডিওর সবশেষ প্রশ্ন। বন্ধুগণ, আপনারা আশা করি রিভিশনের জন্য এই ভিডিও দেখছেন। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখুন। ভিডিও পছন্দ হলে ভিডিওকে লাইক করার সাথে সাথে আপনার প্রিয়জনদেরকে অবশ্যই শেয়ার করে দেখার সুযোগ দিবেন। রাম ছাগল এর রাম উপসর্গটি কোন প্রকারের? দেখুন রাম ছাগল এই যে শব্দ, এখানে রাম হলো উপসর্গ। আপনাকে বলতে হবে রাম উপসর্গ এর প্রকার কি? এটা সম্যক, ক্ষুদ্র, নিকৃষ্ট, উৎকৃষ্ট, কি অর্থ প্রকাশ করছে? এখানে রাম কথা উৎকৃষ্ট প্রকাশ করছে, অর্থাৎ বৃহৎ অর্থে বা উৎকৃষ্ট বুঝাতে, ভালো বুঝাতে রাম উপসর্গ ব্যবহার করা হয়। যেমন আমরা রাম সিংহে যখন বলবো, তখন এই যে সিংহের কোয়ালিটি এটা বৃহৎ অর্থে বা উৎকৃষ্ট ভালো অর্থে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, রাম শালিক ঠিক একইভাবে আমরা বলতে পারি। আবার আমরা রাম গরুর এই শব্দ বলতে পারি রাম উপসর্গ লাগিয়ে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও এ পর্যন্তই। এ ধরনের আরও ভিডিও পেতে আপনি সার্থক এডুকেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে মোটেই ভুলবেন না। পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকুন, পড়তে থাকুন। জয় হিন্দ।